প্রিয় দর্শক, আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ইয়াং নাইট। আমি ফারনাজ আলম আছি আপনাদের সঙ্গে। আজকের টপিকটা আই ডোন্ট থিঙ্ক আই রিয়েলি হ্যাভ টু এক্সপ্লেন বিকজ দিস অবজেক্ট বিসাইড মি আই থিঙ্ক ক্যান এক্সপ্লেন আ লট। আই এম শিওর ইট ডাজ। আজকে আমাদের অনেকই ইন্টারেস্টিং একটা টপিক এবং ইটস অ্যাবাউট রোবটস অ্যান্ড এভরিথিং। উই আর গোনা নো আ লট অ্যাবাউট ইট। আমাদের সঙ্গে আছে রোবোটিক্স রিসার্চ সেন্টারের সিইও জিম্মি মজুমদার। কেমন আছেন? আমিও ভালো আছি। এবং আমাদের সঙ্গে স্কাইপে আছে সুমন সাহা, উনি হচ্ছে সায়েন্স সোসাইটির প্রেসিডেন্ট। আমি ফার্স্টেই এই বিষয়ে কথা বলার আগে আমি একটু জানতে চাবো যে ইফ ইউ ক্যান এক্সপ্লেন এভরিবডি দিস অবজেক্ট অন মাই টেবিল, এবং এটার আমি ফার্স্টেই বলবো যে এটার উপকারিতাগুলো কি কি, যেটা আমরা বেনিফিট করতে পারবো, যেটা আমাদের কারো লেজি করে দিতে পারবে। অবশ্যই রোবটস মেক্স আস লেজি, Yeah. ডেফিনেটলি। কম্পিউটার ডিড দ্যাট টু আস। সো এই রোবটটা আসলে ও নিজে নিজেই চলবে, নিজে নিজে কাজগুলো করবে। এখানে ম্যানুয়ালি কন্ট্রোল করার কোনো প্রয়োজন নেই, পুরোটাই আর্টিফিশিয়াল। আচ্ছা। তো মানে আমরা যদি কাজগুলো আমরা নিজেরা না করে রোবটটাই করে, তো সেক্ষেত্রে আমাদের টাইমটা সেভ হচ্ছে। হ্যাঁ, তো অবশ্যই। তো ওই রোবটটার কাজটা ওরকম, ও নিজে নিজেই চলবে এবং চলতে সামনে কোনো অবজেক্ট পেলে ওটাকে অ্যাভয়েড করবে। আচ্ছা। এবং কিছুটা পথ ম্যাপিং করা আছে, হ্যাঁ, মানে একটা বাসা বাড়ি বা একটা রোড, ওই ম্যাপ অনুযায়ী ও ফলো করে চলবে। আচ্ছা। সো বেসিক্যালি আমরা জাস্ট ডিরেকশনটা দিয়ে দিতে হবে, তাহলে সে তার মতন চলে যাবে। মানে রোবটটা রান করার আগে আমাদের অবশ্যই একটা ম্যাপিং এর কমান্ডটা দিয়ে দিতে হবে যে এই ডিরেকশনে তুমি চলো। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে গেলে আমরা একটা যেটা আমি বললাম যে আমরা তো এমনি হিউম্যান বিং অনেক লেজি হয়ে গেছে। ফোন, সেলফোন আসার পর দেখা যাচ্ছে নাম্বার আর মনে রাখার কোনো প্রয়োজন মনে করি না। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা মনে করবো যে আস্তে আস্তে যে বাসার যে টুকিটাকি কাজগুলো করতাম সেটাও আস্তে আস্তে একটু বন্ধ করে দিব, তাই না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি একটু জানতে চাবো যে রোবটস নিয়ে রিসার্চ বা স্টাডিং অ্যাবাউট ইট, বা এটা নিয়ে এটা বানানোর চিন্তা, ইনভেনশন, আমি অ্যাজ অ্যান ইনভেন্টর আমি বলবো যে ইটস এ লং প্রসেস। এটা দেখা যাচ্ছে যে ইটস ভেরি রেয়ার আমাদের দেশে। আমি একটু রেয়ারই বলতে চাই বিকজ আমরা অত এটা উই ডোন্ট কাম অ্যাক্রস উইথ ইট অত বেশি। বাট এটা নিয়ে কিভাবে চিন্তাটা আসলো? ছোটবেলার থেকেই কি ইচ্ছা ছিল, বা ওয়ের ডিড ইউ গ্রো আপ, কোথায় বড় হয়েছেন, কোথা থেকে এটার থিঙ্কিংটা মাথায় আসলো? অ্যাকচুয়ালি আমি আসছি বাংলাদেশে একদম দক্ষিণ অঞ্চল থেকে। আচ্ছা। আমার বাসা হলো সুন্দরবন ইউনিয়নে। আচ্ছা। তো সেখানে এখনো কোনো ইলেকট্রিসিটি নাই, কোনো ইন্টারনেট নাই। তো ছোটবেলায় আমার লাইফটা ওইখান থেকে গড়ে ওঠা। তো যেখানে কোনো ইলেকট্রিসিটি নাই বা কারেন্ট পর্যন্ত আসে না, যে আমরা এটা রোবট বানাতে কি ইউ হ্যাভ টু ইউজ আ লট অফ ইলেকট্রিসিটি বলেন, অনেক ধরনের কিছু জানতে হয়, হ্যাঁ, ডিভাইস এন্ড এভরিথিং। সো সেখানে এমন একটা জায়গা থেকে বড় হয়েছেন যেখানে কিছু নাই, তো সেই ক্ষেত্রে ওয়্যার ডিড দিস থিংকিং কাম ফ্রম? কিভাবে এই চিন্তাটা এত দূর চলে আসলো? আমার বাবা ছিলেন স্কুল শিক্ষক। আচ্ছা। এবং সায়েন্সের টিচার। হ্যাঁ। তো ছোটবেলা থেকে বাবার মুখেই আমার সায়েন্স ফিকশনের গল্পগুলো শোনা। আচ্ছা। তো সেইখান থেকে আসলে মনের অজান্তে রোবটের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি। মনের অজান্তে যেটা বলেন সায়েন্স ফিকশন গল্পগুলো যে শোনা, যে আমি অ্যাকচুয়ালি কিছু এক্সাম্পল চাই সায়েন্স ফিকশন গল্প, কারণ দেখা যাচ্ছে ইটস ভেরি ইন্সপায়ারিং টু সি যে এত দূর থেকে কেউ এসে এত দূর চলে আসে, এতটা পথ আসার জন্য কিন্তু অনেক ধরনের স্ট্রাগলস ফেস করতে হয়। বাট ওই ছোটবেলার গল্পগুলাই কিন্তু ইন্সপায়ার করে আমাদেরকে আজকে আমরা যা হই সেটা বানায়। সো এরকম কোন গল্পগুলো ছিল যেটা এখনো মনের ভিতরে রয়ে গেছে, বা যেটা আপনাকে ইন্সপায়ার করেছে এত কিছু ফাইটিং করে এখানে আসার? কাছে আমরা যখন একটু আগে কথা বলছিলাম, ইউ ওয়ার সেইং যে আপনি 2 বছর নষ্ট করেছেন ডক্টর হওয়ার জন্য। সো ইট ওয়াজ নট দ্যাট যে আপনার সব সাপোর্টটা চলে আসছে, এটা আপনি নিজের ক্রিয়েট করে নিতে হয়েছে। সো সেই কোন গল্পগুলো এতখানি শক্তি দিয়েছে আপনাকে? অ্যাকচুয়ালি গল্পগুলো ছিল সব গল্প আসলে গল্পই হয়। তো সায়েন্স ফিকশনের গল্পগুলো একটু অন্যরকম, যে যারা সায়েন্স ফিকশন শোনেন জানেন তারা অবশ্যই বুঝবেন। তো আমার বাবার মুখে শোনা সায়েন্স ফিকশনের গল্পগুলোর ভিতর সবথেকে আমার মনে পড়ে যে মানুষের মতন কিছু একটা, যেটা মানে নিজের কাজ অন্য কেউ করে দিচ্ছে, বসে আছি চা এনে দিচ্ছে, বা আকাশ থেকে উড়ে উড়ে এক জায়গা থেকে অন্য গ্রহ থেকে অন্য গ্রহে যাচ্ছে। এই ব্যাপারগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, সো এই জিনিসগুলাই অনেক বেশি ইন্সপায়ার করে আপনাকে। আচ্ছা, তো তারপরে ছোটবেলার এই গল্পগুলো তো ছোটবেলার সাথেই চলে যায়, তারপরে বড় হয়ে কিভাবে সেই বড় হওয়ার পরে আব্বু অসুস্থ হওয়ার পরে তখন আমার মানসিকভাবে এবং পারিবারিকভাবে প্রেশার আসে মেডিকেলে পড়ারই। আচ্ছা। তো ইজি, আমি বলবো যে নট আ ইজি সাবজেক্ট বাট ভেরি ওয়াইজ চয়েস। তো তখন আমি পুরো 2 বছরই মেডিকেলের জন্য চেষ্টা করি এবং ভার্সিটিতেও পরীক্ষা দিই। লাস্ট ইয়ারে মানে সেকেন্ড টাইমে যখন এক্সাম দিই তখন আমার আনফরচুনেটলি আমি বলবো, কারণ এটা আনফরচুনেটলি আমার চান্স হয়, কারণ আমি মেডিকেলে কোচিং করি, বাট আমার চান্স হয়ে যায় ইসলামিক ইউনিভার্সিটি সিএসিতে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।
বাট আমার তখন মনে হয় যে যেহেতু মেডিকেলেই পড়লাম না, যখন ইঞ্জিনিয়ার হব তখন অবশ্যই মনে আশাটাই পূরণ করব। হ্যাঁ। তো সেইভাবেই আমি তখন খুঁজতে লাগলাম যে বাংলাদেশে রোবোটিক্স নিয়ে কি পড়া যায়। আচ্ছা। তখন খুঁজতে যেয়ে দেখি রোবোটিক্স নিয়ে শুধু আছে রুয়েটে, আর প্রাইভেটের ভিতর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশে। এটা রোবোটিক্স নয়, মেকাট্রনিক্স। হুম। তো মেকাট্রনিক্স হলো মাল্টিডিসিপ্লিন ইঞ্জিনিয়ারিং, যেখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্সের কম্বিনেশন। আচ্ছা। তো আমি দেখলাম যে রোবট বানাইতে গেলে তো আসলে সব কিছুরই কম্বিনেশন দরকার। তো আমি বলবো যে মেকাট্রনিক্সই হলো রোবোটিক্সের পিওর অ্যাপ্লিকেশন। হুম। সেইভাবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। আচ্ছা, তো সেইখান থেকে শুরু হয় আপনার জার্নি। হ্যাঁ। আমি আপনার জার্নি আরো শুনবো, আমি একটু স্কাইপে চলে যাই। Sure. সুমন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, সো টেল মি যে হাউ আর ইউ ইনভলভড এই দুনিয়ার সাথে, এবং কবে থেকে আপনার কাজটা, কবে থেকে ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ সায়েন্স সোসাইটি, সো আপনি আই এম শিওর ইউ লুক ফর ট্যালেন্টস এন্ড এভরিথিং, সো কিভাবে এই দুনিয়াতে আপনার আসা, কিভাবে আপনার এর সাথে কাজ শুরু করা হলো? আমিও কিন্তু বাংলাদেশের একদম দক্ষিণের একটি শহর থেকে উঠে আসছি। আমার জন্ম এমন একটি গ্রামে, কিছুদিন আগে সেখানে ইলেকট্রিসিটি গিয়েছে। আচ্ছা। তো আহ, অবশ্য পড়াশোনা করেছি আমি খুলনা শহরে। এরপর তারপর হচ্ছে আমি বেসরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি ঢাকাতে। এখনো আমি মাস্টার্স করতেছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তো আমাকে আসলে গ্রামের স্কুল থেকে শুরু করে আপনার বাংলাদেশের সেরা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার আসার সুযোগ আমার হয়েছে। তো আমি দেখতে পেয়েছি যে গত 7-8 বছরে যে আসলে মানে গ্রামের স্কুলগুলা অবস্থান কোথায়, ঢাকার স্কুলগুলোর অবস্থান, পড়াশোনার যে সিস্টেম পুরোটাই আকাশ পাতালের তফাৎ। তারপর যখন আমি বাইরের দেশগুলো ইউনিভার্সিটি বা বাইরের দেশের স্কুলগুলোর সাথে কমিউনিকেশন করলাম, তখন দেখলাম যে ঢাকাটাও আসলে ওদের দেশের হিসাবে একেবারে পুরো গ্রাম অঞ্চলের স্কুলগুলোর মতন। আচ্ছা। তো তখন 2015 সালে আমি, এর আগেও আমি অনেকগুলো বিজ্ঞান সংগঠনের সাথে কাজ করেছি। তো তারপর আমি চিন্তা ভাবনা করলাম যে না, নিজে একটা বিজ্ঞান সংগঠন করব, যেটা হচ্ছে আপনার কোয়ালিটি এডুকেশন ও প্রফেশনাল স্কিল তৈরি করতে সাহায্য করবে। তো এই কারণে 2015 সালে ফেব্রুয়ারি মাসে আর কি আমরা আমাদের বাংলাদেশ সায়েন্স সোসাইটির যাত্রা শুরু করি। আমার সাথে আরো কয়েকজন ছিল। বর্তমানে আমাদের এখন সারা বাংলাদেশের 44টা ইউনিটে আমাদের নিজের টিম রয়েছে। 1000-এর উপরে আমাদের ভলেন্টিয়ার রয়েছে এবং আমাদের কোর মেম্বার সংখ্যা 500-র কাছাকাছি। আচ্ছা, আমাকে একটু এটা বলেন যে আপনি যে এই যে 2015-এ আপনি এরকম একটা টিম করেছেন, সো সেই টিমটা যখন করেন তখন আপনার চিন্তাটা কি ছিল, কিসের জন্য আপনি এটা চেয়েছিলেন মেইনলি? আমরা প্রথমে চেয়েছিলাম যে আপনার মানে হাই স্কুল লেভেলে যে সায়েন্সের শিক্ষাটা আর কি, বিজ্ঞান শিক্ষাটা, সেটা বাংলাদেশে শিক্ষাটাকে আরেকটু উন্নত করা যায় কিনা, আচ্ছা। ভাবে তুলে ধরা যায় কিনা, এটার জন্য আমরা প্রথমত শুরু করলাম। এরপর এর জন্য আমাদের সাথে পরিচিত আমরা প্রতিটা ইউনিভার্সিটি যারা খুব বিজ্ঞান নিয়ে যারা কাজ করছে বা বিজ্ঞান নিয়ে যারা আগ্রহী, তাদের সাথে আমরা যোগাযোগ করি, তারা আমাদের সাথে যোগদান করে। এরপর আমরা 2015 এবং 2016 সালে সারা দেশে প্রায় 51টি বিশ্ববিদ্যালয়ে আমরা এরকম প্রোগ্রাম করেছি এবং গত বছর থেকে আমরা শুরু করেছি এই রোবোটিক। আচ্ছা, সো আমরা যেটা শুনতে পারলাম ওনার কাছ থেকে যে সায়েন্স সোসাইটিতে 2015 সাল থেকে, আপনার সাথে কবে থেকে পরিচয়? আমার সাথে লাস্ট 3 মান্থ। 3 মান্থস থেকে পরিচয়। আচ্ছা, পরিচয়ের কাহিনী তো শুনবো, বাট আমি যেখান থেকে লিভ করেছিলাম যে ঢাকায় আসা হয়, তারপরে ঢাকায় এসে ঢাকায় আপনার চান্স পেয়ে যান হচ্ছে সায়েন্সে, এরপরের রোবটসের সাথে কিভাবে কানেকশন হয়, কিভাবে আপনার এই জার্নিটা শুরু হয়? তো আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং করতে আসি এবং মেকাট্রনিক্সে পড়ি, তো তখন আমার ফার্স্ট গোল থাকে আমাকে রোবট বানাইতেই হবে। আচ্ছা। তো অনলাইনে সার্চ শুরু করি। সবথেকে আমরা সবাই জানি আমাদের সবথেকে বেটার যে মাস্টার, তাকে বলা হয় গুগল মাস্টার। তো আমি সেখান থেকে সার্চ শুরু করি, তার হেল্প নিই, দেখি বিভিন্ন রোবট কিভাবে বানায়, রোবটের প্রসেসটা কি। তো আমি দেখি অ্যাকচুয়ালি রোবট 2 টাইপস, একটা ম্যানুয়ালি আর একটা আর্টিফিশিয়াল। আচ্ছা। তো ম্যানুয়ালি যে রোবটগুলো আছে এগুলো বেসিক্যালি কিছু কম্পোনেন্ট, কিছু সেন্সর এগুলো ইউজ করে করা যায়, বাট আর্টিফিশিয়াল রোবটগুলো টোটাল ডিপেন্ডস আপন প্রোগ্রামিং। সো আমি ভাবলাম যে তাহলে আমাকে অবশ্যই প্রোগ্রামিং শিখতে হবে। তো আর আমার সাবজেক্ট রিলেটেড কোর্সগুলো শুরু হয় প্রোগ্রামিং দিয়ে, সি++, তারপর মাইক্রো কন্ট্রোলার। তো আস্তে আস্তে আমি এইভাবে একটা বছরই শুধু প্রোগ্রামিংয়ের জন্য আমার সময়টা অতিবাহিত করি। সো আপনি এক বছর জাস্ট শুধু প্রোগ্রামিং এর ব্যাপারে শিখেন? জি। আচ্ছা, ফুললি কমপ্লিট নিজে নিজে এটা শেখা হয় নাকি কোথাও জয়েন করা হয়? আমি টোটালি নিজে নিজেই শিখি। আমি ওইভাবে কোথাও কোনো কোর্সও করি নাই,
আর গুগল, ইউটিউব, যে সবকিছু আমি অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে শিখছি। সে একটা এটা জেনে খুব ভালো লাগে যে মানুষের যদি কোনো কিছু ব্যাপারে ইন্টারেস্ট থাকে তখন ইউ ডোন্ট নিড আ কোর্স অর আ স্কুল অর আ ইউনিভার্সিটি, সেটার জন্য বাসায় বসে নিজে যতখানি করতে পারি সেটাই করা যায়। আচ্ছা, সো তারপরে সেখানে আপনি এক বছর পুরো প্রোগ্রামের ব্যাপারে যত কিছু শিখার জানার সেগুলো জানেন, জি। মিন টাইম আপনার ইউনিভার্সিটিও চলতে থাকে। জি। তারপর তারপর আমি আস্তে আস্তে দেখি যে আমাকে মেকানিক্যালের কাজ শিখতে হবে, আমাকে ইলেকট্রনিক্সের কাজ শিখতে হবে। তখন আমি পাশাপাশি এই ডিভাইসগুলোর সাথে পরিচয় শুরু করি, যে কি কি কম্পোনেন্ট দিয়ে রোবট বানাইতে হয়। আচ্ছা, তো মাইক্রো কন্ট্রোলার, রাসবেরি পাই, আরডিনো, ইউএনও, এরকম অ্যাজ ইউজুয়াল যে ডিভাইসগুলো সচরাচর আমরা ইউজ করি, আমি এইগুলো নিয়ে আস্তে আস্তে কাজ শুরু করি। আচ্ছা, সাহস করেই কিনে ফেলি যে দেখি কেমন কি হয়। আচ্ছা। তো তারপর কিনে কাজ শুরু করতে লাগি, বেশ ছোট ছোট প্রজেক্ট দিয়ে হাত শুরু করি একদম অ্যাজ এ বিগিনার। আমাকে আমাকে বলেন যে আপনার ফার্স্ট প্রজেক্টের কোন জিনিসটা মনে আছে? আমি ফার্স্ট প্রজেক্ট করি সফটওয়্যারে, আচ্ছা, মানে কম্পোনেন্ট কেনার আগে সফটওয়্যারে করি, একটা লাইট জ্বালাই অন অফ, মানে প্রোগ্রাম করে লাইটটাকে অন অফ করি। তো এবার ওই প্রজেক্টটা হয়ে যাওয়ার পরে আমি দেখলাম যে এইটাকে আমার এখন রিয়েল লাইফে করতে হবে। তখন আমি কম্পোনেন্ট কিনে আনি, তারপর আমি প্রথমেই নিজের প্রোগ্রামে নিজের হাতে নিজেই ফার্স্ট লাইট অন অফ করি। তো ফার্স্ট যে ফিলিংটা যখন লাইটটা অ্যাকচুয়ালি অন হলো সেটা কতক্ষণ লেগেছিল আপনার? সেই যে প্রোগ্রামটা আপনি সফটওয়্যারে করেছেন সেটা বাস্তবে আনার জন্য কতক্ষণ লাগলো? আই ক্যান্ট মেমোরাইজ। তো ডেফিনেটলি আই ওয়াজ সো মাচ এক্সাইটেড। যে ফার্স্ট টাইম একটা Yeah. যখন প্রজেক্ট সেটা যখন অ্যাকচুয়ালি কাজ করা শুরু করলো, তাই না? আচ্ছা, সো তারপরে সেই ফার্স্ট প্রজেক্টের পর সেকেন্ড, থার্ড, তারপরে কিভাবে জার্নিটা শুরু হয়? তারপর আমি যখন দেখি যে না আমি পারতেছি, আমি পারবো, প্রথম প্রজেক্ট হওয়ার পরে আমার ভিতরে একটা অন্যরকম ইন্সপিরেশন ক্রিয়েট হয় যে আমি পারবো, হ্যাঁ। ভালো লাগা সৃষ্টি হয়ে যায়। তো সেই অসম্ভব রকমের ভালোবাসা থেকেই আমি আচ্ছা, যেটা আমি একটু জিজ্ঞেস করব যে সফটওয়্যারে যখন একটা কিছু প্রোগ্রামিং করা হয়, সফটওয়্যারে তো আমরা একটা ভিজুয়ালাইজ জি, জি। দেখতে পারি যে জিনিসটা এভাবে হবে, এটার সাথে এটা এভাবে করলে এভাবে জিনিসটার রেজাল্ট আসবে। সেটা কতখানি ডিফারেন্ট বাস্তবের থেকে যখন আপনি বাস্তবে নিজের হাতে করেন? অ্যাকচুয়ালি আমরা সবাই জানি ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফ টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, সো আমিও বলবো রোবোটিক্সেও ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফ টোটালি ডিফারেন্ট। কি ধরনের প্রবলেমস আপনি ভার্চুয়ালি ফেস করেন যেটা রিয়েলের সাথে অনেক ডিফারেন্ট থাকে, বা রিয়েলে ফেস করেন যেটা ভার্চুয়াল আপনি দেখতে পান না? ভার্চুয়ালি কাজটা ইজিলি হয়ে যায়, বাট রিয়েল লাইফে আমরা যখন আসি তখন কাজটা করতে গেলে আমাদের হার্ডওয়্যারে প্রবলেম হয়, আমাদের কানেকশন দিতে প্রবলেম হয়, প্রোগ্রাম লোড করতে প্রবলেম হয়, বা বিভিন্ন ফাইল ইনস্টল করতে প্রবলেম হয়, এই অ্যাজ ইউজুয়াল এইগুলোই প্রবলেম হয়। আচ্ছা, তো এইসব কিছু জি। প্রবলেমসগুলো তো দেখা দেয়। প্রথম দিকে শুরু করার পরে এই প্রবলেমগুলো যখন অ্যাজ এ বিগিনার খুব খারাপ লাগে, বাট টিউটোরিয়াল আছে অ্যাভেলেবেল, আমরা এগুলো সলভ করতে পারি। আচ্ছা, তো আই থিঙ্ক মানে ডিপ্রেশন যাওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তো যদি মনে হয় যে না আমি পারবো না, সেক্ষেত্রে একটা বোকামি। হ্যাঁ। তো এগুলো অ্যাজ ইউজুয়াল টিউটোরিয়াল আছে, এগুলো দেখে শেখার খুব সহজ ওয়ে। তো সেইভাবে আর কি নিজেই আমি প্রথমে যখন দেখি যে হচ্ছে না, তারপরে আমি টিউটোরিয়াল দেখি, তারপর আবার শুরু করি। তারপরে এইভাবে করেই জি। এই যে আপনি বললেন যে একটা প্রবলেম যখন ফেস করেন তারপরে টিউটোরিয়াল দেখেন, তারপর আবার করেন, আবার টিউটোরিয়াল, এটা কিন্তু অনেক বড় একটা পেশেন্সের জায়গার কথা আমি বলবো। যে এই যেটা Obviously. বললেন ডিপ্রেশনে অনেক ইজিলি চলে যাওয়া যায় যখন আমাদের এত পেশেন্স দরকার হয় কোনো কিছুর জন্য, তখন ডিপ্রেশন ইজ অনেক ইজিলি আমরা চলে যেতে পারি। কেন হচ্ছে না, ধর আবার যেতে হবে, আবার দেখতে হবে, আবার করতে হবে, যে এই জিনিসগুলো কিন্তু অনেক ভিতরে কাজ করে। সো সেখান থেকে হাউ ডু ইউ ওভারকাম ইট? আমি যখন দেখতেছি আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমি তখন আমার টিচারদের নক দিতাম। আচ্ছা, তো আমি স্যারদের পেইন দিতাম, যেটা বলবো আসলে আচ্ছা, পেইন। হ্যাঁ, স্যার আমার এটা পারতেছি না, স্যার আমাকে এটা শিখাইতে হবে, স্যার এটা এই সমস্যা। আর আমার টিচাররা খুবই ভালো, তারা আমাকে যে সমস্যা নিয়ে যায় তারা আমাকে হেল্প হেল্প করে। করে। অবশ্যই আপনার মতন স্টুডেন্ট পেলে কোন টিচার না হেল্প করবে। নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি, বিরতির পর আরো অনেক গল্প বাকি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখছেন ইয়াং নাইট। আমি ফারনাজ আলম আছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে আছে জিম্মি মজুমদার। জিম্মি, আমি ফার্স্টে এখন তো দুইটা অবজেক্ট দেখছি এবং আমি শিওর আমার ভিউয়ার্সরাও দেখতে পাচ্ছে এটা। ফার্স্টে এক্সপ্লেইন মি দিস ওয়ান। অ্যাকচুয়ালি দিস ইজ আর্টিফিশিয়াল ব্লাইন্ড আইস রোবট। আচ্ছা, এটার প্রসেসটা হলো একটা অন্ধ মানুষ
তার পথটা নিজে চলতে পারবে এবং তিনটা জিনিস বুঝতে পারবে আচ্ছা যে পানি মেজারমেন্টটা, যে তার সামনে কোনো পানি আছে কিনা, মানে ওয়াটারেরটা কেমন, হ্যাঁ যে ওটা মানে অনেক বেশি পানি কিনা, ছেদছেদে কিনা, হ্যাঁ মানে শ্যাডো কিনা, এগুলো সে বুঝতে পারবে, কারণ আচ্ছা এর নিচে এখানে আছে সয়েল সেন্সর। আচ্ছা আর এছাড়া আরও একটা কাজ আছে যে সামনে যদি কোনো ফায়ার থাকে হুম তো সেটাও সে ডিটেক্ট করতে পারবে। ওকে তো ডিটেক্ট করার পরে আর সামনে আরও একটা আছে যে অবজেক্ট, যে কোনো অবজেক্ট কতটা রেঞ্জে আসতেছে, কতটা রেঞ্জে যাচ্ছে, হ্যাঁ এটাও সে কাউন্ট করতে পারবে। এবং সবগুলো কাউন্ট করে সে একটা সিমিলারলি সিগন্যাল এই হেডফোনের মাধ্যমে দিবে। আচ্ছা তো হেডফোনটা তার কানে থাকবে, সে বুঝতে পারবে যে সিগন্যাল অনুযায়ী যে আমার সামনে ফায়ার আছে না ওয়াটার আছে নাকি সামনে কোনো অবজেক্ট আছে, এই তিনটা জিনিস সে বুঝতে পারবে। সো বেসিক্যালি যে জাস্ট এই সিগন্যালটা কানে থাকবে, হেডফোনটা জি, জি। কানে থাকলে পরে সে যখন হাঁটা চলার ভিতরে সে তার সবকিছু যেটা জানার বা যেটি এটা আমি একটু জিজ্ঞেস করব যে এই ইনভেনশনটা কোন চিন্তাটা থেকে আসলো এবং আহ, কোন জিনিসটা থেকে ইন্সপায়ার হয়ে বা কেন আপনার এরকম একটা কিছু বানানোর ইচ্ছা হলো? ইউজুয়ালি আমরা যেটা দেখতে পাই যে ক্লিনিং করছে, হাউস হোল্ড ওয়ার্ক বা কোনো ইজিয়ার কাজ, আমি যেটা বলবো যে ইট মেক্স আস মোর লেজি, বাট দিস ইজ ভেরি প্রোডাক্টিভ। এবং এটা কেন আপনার চিন্তায় আসলো? অ্যাকচুয়ালি আমার সব দিন থেকে প্রতিবন্ধী মানুষের উপর একটা সফট ভালোবাসা আছে, হুম ফ্রম মাই সফট কর্নার আচ্ছা অফ দ্য হার্ট। আচ্ছা যখন আমি বুঝতে শিখলাম যে আমি মোটামুটি খুব বেশি এক্সপার্ট না, বাট আমি রোবট বানাইতে পারি, হুম তখন আমি ভাবলাম যে আমার আই শুড ডু সামথিং ফর ফর দেম দেম। হুম তো তারপর আমি ভাবলাম যে তাদের জন্য কি করা যায়। তো প্রথমে ভাবলাম যে যাদের হাত পাও নাই, পঙ্গু মানুষ, তাদের জন্য কিছু করা উচিত। হুম তো দেখলাম যে আসলে এটা করতে গেলে আমার অবশ্যই বায়োমেডিকেলের একটা ভালো নলেজ থাকা দরকার। হ্যাঁ তো তারপর আমি ভাবলাম যে তাহলে অন্ধ মানুষের জন্য কিছু করা যাক। হুম তো সেখান থেকে আমি তাদের জন্য ভাবলাম যে আমি এমন কিছু একটা করি, তো অ্যাটলিস্ট তাদের জন্য কিছুটা হলেও ব্যাকআপ দিতে পারবে আমার রোবট। আচ্ছা দ্যাট ইজ তো ফার্স্টে আমি শুধু অবজেক্টটা ডিটেক্ট করাটা করি, হ্যাঁ তারপর ভাবলাম যে এটা আরও ডেভেলপ করা দরকার। হ্যাঁ তো সেখান থেকে আমি ফায়ারটা এবং সয়েলটা মেজারমেন্টে সয়েলটা অ্যাড মেজারমেন্ট, করি। দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ ভেরি গুড আইডিয়া। আমি আপনার আরেকটা স্টোরির কথা শুনবো, বাট তার আগে আমি সুমনের কাছ থেকে একটু জেনে নেই যে সে আপনাকে কিভাবে খুঁজে পেয়েছে। শিওর। শুনতে পাচ্ছেন? আসলে জিমিকে আমি খুঁজে প্রথম দেখেছি বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে, আচ্ছা ওর ইনভেনশন গুলা নিয়ে একটা রিপোর্ট দেখা হয়েছিল। আর এই সময় কত বছর আমরা এমনিও খুঁজতেছিলাম যে যারা হচ্ছে রোবোটিক্স নিয়ে বা ড্রোন নিয়ে যারা কাজ করে হুম সবাইকে নিয়ে একটা টিম তৈরি করার জন্য। আচ্ছা তো এরপর ওর সাথে আমার কন্ট্যাক্ট করি আমি ফেসবুকে। হুম পরবর্তীতে ও আমার সাথে দেখা করে এবং আমরা একসাথে একটা টিম নিয়ে, আমাদের পুরো আছে রোবোটিক্স টিম নিয়ে একসাথে বসি। তখন আর কি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে না, আমরা একটা বাংলাদেশে একটা সবচেয়ে উন্নত মানের একটা রোবোটিক্স ল্যাব তৈরি করব হুম এবং যাতে রোবোটিক্স এর প্রতি যাদের আকর্ষণ আছে বা ড্রোনের উপর যাদের আকর্ষণ আছে বা পড়াশোনা করতে চায়, যাদের সুযোগ সুবিধা নেই, যেহেতু আমাদের এখানে জিমি কিছুক্ষণ আগেই বললো যে আসলে রোবোটিক্স এর উপর পড়াশোনা আমাদের এখানে এখনো চালু হয়নি। হুম তো আমরা চাচ্ছি যে যাদের আগ্রহ আছে তাদেরকে আমরা ট্রেন আপ করে আমাদের ল্যাবে কাজ করার সুযোগ করে দিতে। তো এটার জন্য আমরা ডিসেম্বরে কুয়েটে আমরা একটা প্রোগ্রাম করেছি ড্রোনের উপরে। হুম মাসে আমরা মোটামুটি ইএমকে ল্যাবে, ইএমকে সেন্টারে মেকার্স ল্যাবের সাথে একটি রোবট অ্যাডভান্স রোবোটিক্স এর উপরে একটা ওয়ার্কশপ করেছি। আমরা আচ্ছা সামনের 9 তারিখেই আমরা রাজশাহী ইউনিভার্সিটি এবং রুয়েটে প্রোগ্রাম করছি 9 ও 10 তারিখে, 10ই আচ্ছা। মার্চে। তো সো এই প্রোগ্রামগুলোতে ওর আপনি হোয়াট ইজ ইওর মোটিভ ইন দিস প্রোগ্রামস? আমাদের মোটিভ, আপনি যদি দেখেন যে আগামী 5 বা 7 বছর পরে দেখবেন যে আপনাদের আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলের যেসব ওয়ার্কগুলো আছে, হুম শ্রমিক লেভেলে, সেসব আস্তে আস্তে করে কিন্তু কমে যাচ্ছে। হুম আস্তে আস্তে এটা বাংলাদেশেও প্রভাব ফেলতেছে। কারণ আমরা যে মানুষরা যখন কাজ একসাথে ইফেক্টিভনেস আর ইফিসিয়েন্সি একসাথে দেওয়া সম্ভব না, যেটা কিনা রোবটের দেওয়া সম্ভব। সুতরাং হ্যাঁ আমরা যদি আমাদের প্রোডাক্ট গুলাকে আরো ইফেক্টিভ এবং ইফিসিয়েন্সি করতে চাই, তাহলে আমাদেরকে রোবটকে আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে ঢুকাতেই হবে। হ্যাঁ আর এটার জন্য যদি আমরা বাইরের দেশ থেকে আনতে চাই, তাহলে হ্যাঁ সেক্ষেত্রে দেখা যাবে যে আমার খরচ অনেক বেড়ে যাবে। যদি আমরা এটা বাংলাদেশে প্রডিউস করতে পারি, বাংলাদেশি ইঞ্জিনিয়াররাই এটাকে অ্যাসেম্বল করতে পারে, হুম তো সেক্ষেত্রে হয়তো বা বাংলাদেশের বিজনেসটা আরো ডেভেলপ করবে এবং ইন্টারন্যাশনাল লেভেলে যে আমরা আরো বিজনেস করতে পারবো। অবশ্যই। এবং আই থিঙ্ক ইটস আ ভেরি গুড থিং টুগেদার যে এই যে অনেক যারা রোবটস বানাচ্ছে, আপনারা যে টিমটা গঠন করেছেন, সেই টিমে আপনারা কয়জন আছেন? হ্যাঁ, হ্যাঁ।
আমরা Actually- এখন 11 জন আছি। 11 জন আছেন, আচ্ছা। ঠিক এই আছে। যে হ্যাঁ। 11 জনের 11টা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এক্সপার্টিজ আছে, নাকি সবাই এই ফিল্ডটা থেকে এসেছে? না, সবাই সবাই না, আমরা আপাতত হচ্ছে ড্রোন আর অ্যাডভান্স রোবোটিক্স নিয়ে কাজ করছি। আমাদের ড্রোনের জন্য 4 জন টিম মেম্বার আছে, হুম। আর 7 জন আছে হচ্ছে যারা অ্যাডভান্স রোবোটিক্স নিয়ে কাজ করে। যাদেরকে লিড করছে হচ্ছে আমাদের জিমি মজুমদার, এবং হুম। ডুয়েটের একজন আছে রাসেল রানা। আচ্ছা, এরা আর কি এদেরকে লিড দিচ্ছে। লিড করছে, আচ্ছা। সো এরকম যেটা আপনারা কাজটা করছেন, যে অ্যাডভান্স করা এবং ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রামের মাধ্যমে আপনারা এই যে মোটিভটা আমি যেটা জিজ্ঞেস করলাম, সেটা জি। ইউ স্প্রেডিং ইট। Yeah. আচ্ছা, সো আমি হ্যাঁ, একটু হ্যাঁ। আগে জানতে চাবো যে টু জয়েন ইন সায়েন্স সোসাইটি, বা আরো যারা ইঞ্জিনিয়ার্স আছে, যারা এই ফিল্ডে অনেক বেশি ইন্টারেস্টেড, বা হু আর অলসো ট্যালেন্টস লাইক ইউ, তাদের কি করা উচিত টু বি ইন দ্য গ্রুপ? অ্যাকচুয়ালি আমি বলবো যে আহ, একদিক থেকে যদি আপনি দেখেন যে বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করা, যে আমি কোনো রোবট ইনভেনশন করলাম, ওইখানে পার্টিসিপেট করলাম, তো ওইখানে ফেসগুলোর সাথে তাদের সাথে আরো পরিচয় হলো, আমরা এইভাবে একসাথে হয়ে পরবর্তীতে আমরা একটা গ্রুপ ওয়াইজ কাজ করতে পারি। তো হ্যাঁ। আমি এক্ষেত্রে বলবো যে এটা একটা পজিটিভ থিঙ্ক। তো যারা নতুন ইন্টারেস্টেড, বিভিন্ন রোবট বানায়, বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারে। আবার এটার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, আচ্ছা, যে পার্টিসিপেট করার পরে আমি ওইখানে ভালো কিছু করলাম না, তো আমার কোনো প্রাইজও পেলাম না, হ্যাঁ। সো আপসেট হয়ে গেলাম, আমি আর পরবর্তীতে রোবট বানাইলাম না। আচ্ছা, তো অ্যাজ ইউজুয়াল দেখা যায় বেশিরভাগ এইটাই ঘটে, যে পার্টিসিপেট করে কিছু না পাওয়ার পরে তারপর অ্যাজ ইউজুয়ালি সে ডিমোটিভ হয়ে যায়। ডিমোটিভেটেড হয়ে জি। যায়। সো দেখা যাচ্ছে এই ইয়েতে কাজ করাটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো আমি তো বলবো যে এই ক্ষেত্রে হ্যাঁ, আমি একটু জানবো যে এই যে এখন আপনারা যে টিমটা গঠন করেছেন, ইউ আর লিডিং ওয়ান অফ দ্য টিমস, সো এই ক্ষেত্রে আপনারা কিভাবে এই জিনিসটা ধরে রাখতে চান? বিকজ আই এম শিওর আপনি যেভাবে শিখেছেন এখন, রুয়েটে কিন্তু খুব ভালো রোবটসের উপরে পড়াচ্ছে, বাট স্টিল ইউ হ্যাভ চোজেন যে আপনি বাসায় বসে নিজেরটা নিজে আপনি যেটা প্রোগ্রামিং শিখে 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 যতক্ষণ প্রবলেমস না ফেস করা যায় প্রফেসরদের ফোন ততক্ষণ দিচ্ছেন না। সো এই জিনিসগুলো হাউ আর ইউ পাসিং ইট অন? অ্যাকচুয়ালি আমি বলবো যে রুয়েট হোক, বুয়েট হোক, বা যে কোনো ইউনিভার্সিটি হোক, দ্যাটস নট ম্যাটার। অ্যাকচুয়ালি আমাদের সাবজেক্ট কোর্সগুলো এমনই থাকে যে ওইখানে শুধু বেসিকটাই আমাদের শেখায়, মানে অ্যাডভান্স লেভেলের কাজটা আমরা শিখতে পারি না। প্রত্যেকটা ইউনিভার্সিটির সাবজেক্ট রিলেটেড কোর্সগুলো করে আমাদের কেউ ওইভাবে অ্যাডভান্স লেভেলে যাওয়া সম্ভব হয় না, কারণ কেউ 4 মাসের সেমিস্টার থাকে, কেউ 6 মাসের সেমিস্টার থাকে। তো অ্যাজ ইউজুয়াল দেখা যায় যে বেসিকগুলো সবাই জানে, যে কিভাবে রোবট চলে, কিভাবে রান করে, বাট এই জিনিসটাকে অ্যাডভান্স নিয়ে যাওয়ার জন্যই আমরা কাজ করতেছি, যে আসলে এই যে বেসিকটা জানেন, এর সাথে আরো কিছু ইনক্লুড করলে জিনিসটা আরেকটু ইমপ্রেসিভ হয়ে যায়। অবশ্যই, অবশ্যই। আমি আপনার আরেকটা প্রজেক্টের ব্যাপারে একটু জানতে চাই। ইউ আর ওয়ার্কিং উইথ সামবডি ইন্ডিয়া থেকে, উনি জি। নাসার সাথে কাজ জি। করেছেন। সো টেল মি অ্যাবাউট দ্যাট প্রজেক্ট, যে কি করছেন তার সাথে, কিভাবে তার সাথে পরিচয়? অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা রোবট বানানোর পরে আমি ফেসবুকে শেয়ার করি। আচ্ছা, কারণ ফেসবুক একটা সোশ্যাল কমিউনিকেশন একটা বিগ অবশ্যই। প্লেস। তো তো উনি আমাকে সেইভাবে ওইখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তারপর উনি আমাকে নক দিয়ে বলে যে আমি এরকম রিসার্চার হিসেবে আছি, আমি কিছু একটা বানাইতে যাচ্ছি, যেটা নিয়ে ওনার প্রজেক্ট আমাকে শেয়ার করে। ওনার প্রজেক্টটা ছিল হিউম্যান ব্রেনের সিগন্যালের মাধ্যমে একটা ভার্চুয়াল ওয়েবসাইট মেইনটেইন করা। ও মাই গড। অ্যাকচুয়ালি মানে আমরা কমেন্ট দিব না, আমাদের মনে মন মনে যা মনে বলবে জি, সেটাতেই। সেই অনুযায়ী ফেসবুক চাইলে ফেসবুক, ইউটিউব চাইলে ইউটিউব। এই জন্যই বললাম ও মাই গড। আই এম শিওর একদিন এরকম হয়ে যাবে। অ্যাকচুয়ালি আই ওয়াজ সো মানে অ্যাফ্রেড দ্যাট আমি এই যে প্রজেক্ট আমি পারবো, এটা আমি কখনোই ভাবতে পারিনি। আচ্ছা, তো উনিও এখনো প্রজেক্টটা নিয়ে রিসার্চ করতেছে, বাট আমি ওনাকে একটা পার্টে হেল্প করছি, সেটা ছিল রিয়েল টাইম সিমুলেশন, অর্থাৎ ব্রেনের সিগন্যালগুলো প্রসেস করে একটা এক্সাক্ট ফ্রিকোয়েন্সি ক্যাচ করে ওটাকে আউটপুট দেওয়া, যে ভার্চুয়ালে কেমন হতে পারে আর রিয়েলে কেমন হতে পারে, দুইটার মাঝখানে কম্পেয়ার করে আমি একটা সিগন্যাল দিছি, যেটা আসলে একটা ইম্পর্টেন্ট, কারণ সিগন্যালগুলোর উপর ডিপেন্ড করবে যে আমার সার্ভারটা কিভাবে আমি মেইনটেইন করব। হ্যাঁ। তো আমি আসলে তাকে ওইভাবে হেল্প করি। আর সে রিসেন্টলি সে নাসায় আপনার 2 মান্থ হলো নাসা 4th অ্যাসোসিয়েশন উনি জয়েন করছে। ওয়াও, ওয়াও। এবং টেল মি যে তার সাথে কাজ করার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? অ্যাকচুয়ালি ফার্স্টে বলবো খুবই প্যারাময়, কারণ যারা অনেক জানেন তারা আসলে খুবই মানে মানে আমাদের দিক দিয়ে দেখলে যে খারাপ লাগতেছে, বাট তাদের কিউরিওসিটিটা আমাদের থেকে অনেক হাই, অবশ্যই। যে এটা কিভাবে হলো? এত বড় একটা প্রজেক্ট নিয়ে তারা চিন্তা করতেছেন, নিশ্চয়ই তাদের এক্সপেকটেশনটা আরো অনেক বড়। আরো অনেক বেশি তো বড়। তাদের কাছে আমি বলবো যে আমি জানি বা না জানি, আমি যদি বড় মানুষদের সাথে চলি,
ভালো মানুষের সাথে চলি, অবশ্যই আমি কিছু না হইলেও ভালো কিছু শিখতে পারবো। অবশ্যই অবশ্যই, এবং তাদের কাছ থেকে শিক্ষাটা কিন্তু অনেক বড় একটা জি, জিনিস। আমি এই কারণে আমি বিভিন্ন কোলাবোরেশনের সাথে ইনক্লুড আছি, যে তাদের কাছ থেকে বিভিন্ন কমিউনিকেট করে বিভিন্ন রিসার্চগুলো নিয়ে বর্তমানে কাজ করতেছি। আচ্ছা, আমরা কিন্তু আমি এবং আমার ভিউয়ার্স সবাই অনেকক্ষণ ধরে আপনার পাশে জি আরেকজনকে দেখছি। হ্যাঁ। সো একটু তার ব্যাপারে আমাদেরকে যদি একটু বলতেন যে হোয়াট ওয়াজ ইউর ইন্টেনশন এটার বিহাইন্ডে, এবং কি করার ইচ্ছায় এটা বানানো হয়েছিল? আমি ফার্স্টে বলবো যে আসলে এটা দেখে তো হিউম্যান রোবটই মনে মনে হচ্ছে। হচ্ছে কফি খাওয়াই দিবে জি আমাকে। হ্যাঁ, তো এটা একটা ডেমো মডেল। আচ্ছা। তো এটার উপর ডিপেন্ড করতেছে যে ফিউচার হিউম্যান রোবটটা কেমন হবে। হুম। তো আমি জাস্ট এটা বানাইছি, মানে এত লো কস্ট, আমি ডেফিনেটলি বলতে পারি বাংলাদেশের কেউ এত লো কস্টে এই রোবট বানাইতে পারবে না। আচ্ছা, দ্যাট ইজ, মানে আমার কনফিডেন্স এত, কারণ আমি হ্যাঁ। যত কম মানে নিজের বাসার আনইউজেবল ডিভাইসগুলো ইউজ করে আমি একে তৈরি করছি। আচ্ছা, তো এটা রিসাইকেল ডিভাইসেস থেকে আমি যেটা বলতে জি, পারি। yeah. আচ্ছা। তো বর্তমানে এ কাজ করবে, আমি একে ম্যানুয়ালিও করতে পারি আর আর্টিফিশিয়ালিও করতে পারি, যে ও নিজে নিজেই করবে, হ্যাঁ। নিজে নিজেই হ্যান্ডশেক করবে, হুম। ওয়েলকাম করবে, তারপর মনিটরিং করবে যে কোথায় কি আছে, ক্যামেরা আছে, ক্যামেরার মাধ্যমে ইমেজ প্রসেসিং এর কাজগুলো করবে। আচ্ছা, সো ইজ ইট অনলি ফর হাউস নাকি হাউসের বাইরেও? অ্যাকচুয়ালি ফার্স্টে প্ল্যান ছিল এটাকে হাউজে কাজ করানোর জন্য। ফার্স্টে ভাবছিলাম যে একটা মা রোবট করব। হ্যাঁ। তো যে আসলে আমাদের মারা যে কষ্ট করে তাদের হ্যাঁ। হেল্পে যদি রোবটটা হেল্পের আসে। জন্য, হ্যাঁ। আর বাংলাদেশে মা রোবট নিয়ে কাজ করে এরকম আমি এখনো খুব পর্যন্ত কম। দেখিনি যে আচ্ছা। বাংলাদেশে কেউ মা রোবট। তো এরকম থিমটা ছিল, তারপর দেখলাম যে আসলে শুধু মা নয়, বাবাদের জন্য কিছু করা উচিত। তো আসলে এই রোবটটা আসলে সব ক্ষেত্রে ইউজ করা যাবে, Useful. ডিফেন্স, অফিস, এভরিথিং। ইটস ভেরি গুড, এবং দেখে কিন্তু খুব ইন্টারেস্টিং, আমি বলবো দেখতেই অনেক ইন্টারেস্টিং। সুমন, আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছি যে আপনার ফিউচার প্ল্যানিংটা কি? আচ্ছা, আমার ফিউচার প্ল্যানিং হচ্ছে যে আমরা আগামী 2025 বা 26 সালের ভিতরে জি। বাংলাদেশে একটা রোবট ইন্ডাস্ট্রি তৈরি করব, যেখানে আমরা যদি আপনার চীনকে দেখি, তারাও কিন্তু মাত্র 15-20 বছরের ভিতরে কিন্তু রোবট ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলছে, এবং সারা পৃথিবীতে কিন্তু তারা রোবট বর্তমানে এক্সপোর্ট করছে। জি। তো আমাদের আমাদের এখানেও করা সম্ভব। আমাদের এখানে আমি যতগুলো ইউনিভার্সিটিতে ঘুরেছি, আমি দেখেছি যে বাংলাদেশে কিন্তু আসলে ক্রিয়েটিভ স্টুডেন্টের সংখ্যা অনেক আছে, অনেক। অবশ্যই, হ্যাঁ। এবং হ্যাঁ, তারা কিন্তু হচ্ছে বাইরের দেশে চলে যাচ্ছে, ঠিক আছে, স্কলারশিপ পাচ্ছে, বাইরের দেশে চলে যাচ্ছে, এরপর আর ব্যাক করতেছে না। কারণটাই একটাই মাত্র কারণ, আমি যতজনের সাথে কথা বলেছি সবাই বলছে একটাই মাত্র কারণ, বাংলাদেশের সুযোগ নেই। হ্যাঁ। তো আমরা যাচ্ছি যে সেরকম যদি সুযোগ যদি এখন তৈরি করা যায়, তাহলে পরে হয়তো আমরা আগামী 10 বছরের একটা প্ল্যান নিয়ে নামলে অবশ্যই আমরা 10 বছরের ভিতরে বাংলাদেশে একটা রোবট ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবো। হুম। তো আমরা এর ভিতরেই ডাবলিন আয়ারল্যান্ডে কিছু টিচারের সাথে কথা বলেছি, যারা এরকম রোবোটিক্স নিয়ে কাজ করেন, বিগ ডাটা নিয়ে কাজ করেন তাদের সাথে। তো এবং তারা বাংলাদেশেই তারা পড়াশোনা করেছেন, কুয়েটে পড়েছেন, তারাই এখন হচ্ছে আপনার আয়ারল্যান্ডে বা বড় বড় ইন্ডাস্ট্রিগুলোতে তারা রোবোটিক্সের লেকচার দিচ্ছেন, অ্যাসেম্বলি করতেছেন, এবং কি ইউনিভার্সিটিগুলোতে পড়াচ্ছেন। তো আমরা বর্তমানে একটা ওয়েবসাইটে তৈরি করছি, একটা অনলাইন ক্লাসরুম, যেটাতে সেসব বাংলাদেশের থেকে যারা বাংলাদেশি বা বাংলাদেশের বাইরে যারা অবস্থান করছেন এবং পরপর পর্যায়ে আছেন, পরপর ইউনিভার্সিটিতে ক্লাস করাচ্ছেন, তারা যদি আমাদের অনলাইন কোর্সগুলো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য করান একটু কষ্ট করে, তাহলে হয়তো বা আমাদের দেশে যে ল্যাকিংস গুলো আছে, হ্যাঁ। ঠিক আছে, সেটা অনেকটা কভার করা সম্ভব। ইতিমধ্যে আমরা আয়ারল্যান্ডের লেন ইন্টারন্যাশনালের সাথে আমরা একটা চুক্তিপত্র সাইন করেছি। আমরা সামনেই বিগ ডাটা সহ রোবোটিক্স এর উপরে কোর্সগুলো অনলাইনে সবার জন্য ছেড়ে দিব আর কি। ধন্যবাদ আপনাকে। আমি একটু লাস্টে আপনার কাছ থেকে জানতে চাবো জিমি, ইফ আই টক অ্যাবাউট পলিটিক্যালি বা আমাদের দেশের সিচুয়েশন ওয়াইজ, আমরা যদি এই সব কিছু নিয়ে চিন্তা করি, আমাকে যেটা সুমন সাহা বললো যে আমাদের দেশে দেখা যাচ্ছে দেয়ার আর আ লট অফ ট্যালেন্টস, বাট তারা দেশের বাইরে চলে যাচ্ছে। জি। সো আমরা যদি দেশের সিচুয়েশনটা নিয়ে চিন্তা করি এবং আমাদের সব ক্ষেত্রেই চিন্তা করি, তাহলে আমাকে এটা একটু বলেন যে আমাদের দেশে এই ফিল্ডে ক্যারিয়ার ওয়াইজ কীরকম ধরনের অপরচুনিটিস আছে, এবং আপনি নিজের ইচ্ছায় নিজের ইন্টারেস্টে এত দূর চলে এসেছেন, বাট যারা পড়াশোনা করছে এটা নিয়ে আরও বেশি ইয়ে করছে, সো তাদের জন্য কি এই দেশে ওরকম ক্যারিয়ার আছে, নাকি ইট ইজ বেটার যে আপনি বা আপনার মতন যারা আছে তারা এই দেশ থেকে চলে বাইরে যে এটা নিয়ে কাজ করবে? অ্যাকচুয়ালি যেহেতু আমাদের দেশ থেকে বাইরের দেশগুলো এগুলো নিয়ে এগিয়ে, তো ডেফিনেটলি যারা বাইরে যাচ্ছে তারা অবশ্যই আরো অনেক বড় ড্রিম নিয়ে বাইরে যাচ্ছে। হ্যাঁ, বাট আমাদের তো সবারই স্বপ্ন নিজের দেশকে সুন্দর করে সাজানোর। তো অবশ্যই। যদি এরকম মন মানসিকতার হয়ে থাকি আমরা, তো আমি ডেফিনেটলি বলবো যে আমাদের উচিত
আমাদের দেশেই কিছু করার, যে আমরা এমন এমন কিছু রোবট ইনভেনশন করি। বাট এটা কি আমাদের দেশে সম্ভব হবে? হ্যাঁ, আমাদের দেশে সম্ভব। সম্ভব হবে, এবং এটা আমাদের দেশে পসিবল যে এটা নিয়ে একটা ক্যারিয়ার করা। অবশ্যই ক্যারিয়ার অন রোবোটিক্স বাংলাদেশের একটা অনেক বড় একটা সেক্টর হয়ে দাঁড়াবে ভবিষ্যতে, আমি আশাবাদী। এবং যদি এটা নিয়ে আমরা লেগে হ্যাঁ, থাকতে আমরা পারি। সবাই যদি ইন্টারেস্টেড হই, যে আচ্ছা। কারণ অ্যাজ ইউজুয়াল বাংলাদেশে এই একটা মাত্রই সেক্টর আছে, যেটা হলো টোটাল এই সেক্টরে আসলে বলা যায় ফাঁকা মাঠ। অবশ্যই। কারণ সিএসসি, ত্রিপলি, সফটওয়্যার ফার্ম, এগুলো দিয়ে ইন্ডাস্ট্রি দিয়ে হিউজ, বাট রোবোটিক্স নিয়ে আসলে মানে পার্টিকুলারলি এরকম কোনো কিছু অপরচুনিটি নাই। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরি ট্রু। জিমি, ধন্যবাদ আপনাকে আসার জন্য। সুমন শাহ, আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আজকের টপিকটা আই উড সে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, বাট আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে দুজনের সাথে কথা বলে, দে হ্যাভ ড্রিমড অ্যাবাউট সামথিং দে হ্যাভ নেভার সিন বিফোর। সো আই এম গোনা সে ওয়ান থিং, ড্রিম বিগ, you will find your own way if you really 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 work hard for it. আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 18 নিউজের সঙ্গে থাকবেন।